সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের ক্লেমন বিয়ন্ড দ্য গ্যালারিতে। আমাদের সাথে দুজন ফুটবলার উপস্থিত আছেন। তারা কারা তারা সেটি বলার আগে আরেকটু বলতে চাই যে আজকে সেমিফাইনালে বাংলাদেশ কিন্তু ভারতের বিপক্ষে খেলবে সাফ নারী চ্যাম্পিয়নশিপে, আর সেটি শুরু হবে 3:15টায়। তার আগে আমাদের এই আলোচনায় আমরা বাংলাদেশে আসলে সম্ভাবনা কতটুকু এই ভারতের বিপক্ষে ম্যাচ জয়ের, যদিও শেষ যদি বলি সাফের 21 ম্যাচে একটি মাত্র ড্র বাংলাদেশের ভারতের বিপক্ষে, সুতরাং বলা যাচ্ছে যে খুব কঠিন একটা ম্যাচ হবে বাংলাদেশের নারীদের জন্য। সবকিছু নিয়েই কথা হবে, আর আপনারাও আপনাদের সাথে যোগাযোগ করতে পারেন, জানাতে পারেন আপনাদের প্রশ্ন অথবা মতামত স্ক্রিনে দেখানো এই নম্বরে। আমি প্রথমে পরিচয় করে দিচ্ছি আমাদের অতিথির সাথে, সাবেক ফুটবলার, বাংলাদেশ নারী দলের রেহানা পারভিন। আপনাকে স্বাগত আমাদের স্টুডিওতে। আরও একজন উপস্থিত আছেন, তিনিও বাংলাদেশ জাতীয় দলের সাবেক ফুটবলার। তিনি 2016 সালে অবসর নিয়েছেন জাতীয় দল থেকে। তিনি হচ্ছেন মিরোনা। আপনাকেও স্বাগত জানাচ্ছি স্টুডিওতে। দর্শক, আমরা শুরুতেই একটু দেখে আসতে চাই বাংলাদেশ এবং ভারতের মধ্যকার সেমিফাইনালের যে প্রিভিউ রিপোর্টটি আছে সেটি। প্রতিপক্ষ ভারত বলেই হয়তো প্রস্তুতিটা জোরালো বাংলাদেশের। মঙ্গলবার নির্ধারিত সময়ের আগে দিল্লি পাবলিক স্কুল মাঠে পৌঁছে সময় নিয়ে অনুশীলন করেছে দল। রক্ষণ, মধ্যমাঠ, আক্রমণ, পেনাল্টি শুটআউট, এমনকি আলাদা সেশন হয়েছে গোলরক্ষকদের নিয়েও। আমরা চেষ্টা করবো আমাদের সর্বোচ্চ দেওয়ার, কারণ ভারত তো অবশ্যই শক্তিশালী টিম, আর তারা হচ্ছে প্রতিবারের চ্যাম্পিয়ন টিম। তো আমরা চেষ্টা করবো যে ওদের সাথে একটা চ্যালেঞ্জিং মূলক ম্যাচ খেলার। এখানে মূল মন্ত্রই হলো যে আমরা যে বিগত দিনে কঠোর পরিশ্রম করা হয়েছে, উন্নতি মেয়েরা করতেছে। আমাদের মেয়েরা 15তে, 16তে, 18তে চ্যাম্পিয়ন, কিন্তু কালকে তারা আপনার যে উন্নতির ছাপটা এখানে খুব ভালোভাবেই দিবে। সব প্রতিকূলতার মধ্যে খেলেই তারা অনেক কিছু শিখছে এবং ছোটখাটো যে ভুল করছে ওইখান থেকে তারা শিক্ষা নিয়েই কালকে একটা ভালো কিছু করবে। ফিফা র্যাঙ্কিংয়ে 62তে থাকা ভারতের চেয়ে 63 ধাপ পিছিয়ে বাংলাদেশ। প্রতিপক্ষকে সমীহ করলেও দলের শক্তি জানান দিতে প্রস্তুত ভারত কোচ। আত্মবিশ্বাসের কথা জানিয়েছেন ওয়েস্ট হ্যামে খেলা ভারত গোলরক্ষক অদিতি চৌহান। বাংলাদেশ is one of the good side in this tournament. বাংলাদেশ টুর্নামেন্টের অন্যতম ফেভারিট। সেমিতে তাদের মুখোমুখি হওয়া আমাদের জন্য চ্যালেঞ্জিং, তবু জয়ের বিকল্প ভাবার কোনো সুযোগ নেই। সেমিফাইনালটা বাংলাদেশের বিপক্ষে হওয়ায় আশা করছি ম্যাচটা দারুণ হবে। আমরা চ্যালেঞ্জ নিতে প্রস্তুত। সাফে 21 ম্যাচের কোনোটিতে না হারা ভারত একবারই হোঁচট খেয়েছে বাংলাদেশের বিপক্ষে। সবশেষ আসরে গ্রুপ পর্বে ড্র হয়েছিল দু দলের লড়াই। আমরা এতক্ষণ দেখছিলাম সহকর্মী ফয়জুল ইসলামের পাঠানো বিরাটনগর, নেপালের বিরাটনগর থেকে তিনি পাঠিয়েছেন রিপোর্টটি, সেই প্রিভিউ রিপোর্টটি আমরা দেখছিলাম। চলে যাচ্ছি অতিথির কাছে। শুরুতেই পারভিনা, আপনার কাছে জানতে চাই আসলে যে এখন এই ম্যাচে, আজকের যদি আমরা ম্যাচের পারিপার্শ্বিকতা সবকিছু বিবেচনা করে বলি, যে ম্যাচটা কেমন হবে আপনার আশা? অবভিয়াসলি আমাদের ইন্ডিয়া টিম অনেক ভালো টিম, ওরা চ্যাম্পিয়ন টিম। এটা আমাদের যে ম্যাচ, সাবিনা মৌসুমীরা যারা আছেন তারা ভালো করছে, ভালো খেলছে, এবং যারা কোচরা আছেন, আমাদের বিদেশি একজন আছেন পল, সবসময় তত্ত্বাবধানে আছেন। ওরা যে ব্রিফ করে কি পজিশনে খেলা করাবেন সেটা তারা জানেন। তবে আমার মনে হয় যে ওরা ভালো করবে, আর ভালো করছে, আর হারবে জিতবে সেটা একদম আমরা 3:15 যেহেতু শুরু হবে সেটা আমরা নেক্সট টাইমে জানতে পারবো। তবে চ্যাম্পিয়ন টিম তো, যেহেতু ইন্ডিয়ান প্রতিবারই চ্যাম্পিয়ন, 4বার ধরে চ্যাম্পিয়ন। আমরা 12তে 12, 14, তারপর হলো আর শুধু একবার মনে হয় আমরা বাংলাদেশ বলবো 16 আমরা একটা 16 সালে আমরা রানার আপ হয়েছি বাংলাদেশ। আর সবসময় কিন্তু আমরা একটা পজিশনে ছিলাম, কিন্তু আমরা 16 সালেই শুধু আমরা চ্যাম্পিয়ন হয়েছি, ফাইনাল খেলতে পেরেছি। তো প্রতিবারই আসলে কিন্তু এখন দেখা যাক যে 3:15 মিনিটে খেলা, তো অবভিয়াসলি ওরা কি করতে পারে, আমার মনে হয় যে ভালো করবে। আর যদি বলি যে সাম্প্রতিক যে ফর্ম আমরা দেখেছি বিভিন্ন টুর্নামেন্টে, বাংলাদেশের অনেক সদস্য ওই দল থেকে কিন্তু এখানে এসে খেলছেন জাতীয় দলে, তাদের আসলে পারফরমেন্সটা কতটুকু মনে হয় যে ইন্ডিয়ার এগেইনস্টে ভালো করার একটা সম্ভাবনা আছে তাদের কারণে? আর এটা হলো ওরা এক্সপেরিয়েন্স নিচ্ছে। আমাদের বলবো যে ফুটবল টিমটা আপনারা জানেন যে আমাদের আন্ডার 14, আন্ডার 15, আন্ডার 16, আন্ডার 19 ওই মেয়েগুলোই ভালো করছে। এর মধ্যে শুধু আমাদের মানে 2টা প্লেয়ার আছে, সাবিনা আর সাবিনা একটা প্লেয়ারই আছে, ওই প্লেয়ারটা আছে। কিন্তু আমাদের আরো জাতীয় দলের অনেক প্লেয়ার ছিল আমাদের, যেমন মিরোনা আর কথা বললেই হয়, ও এখনো রানিং প্লেয়ার, কিন্তু মিরোনা আছে। আমাদের আরেকটা গোলকিপার আছেন বিজেএমসি সাবিনা, তারপরে সুইনু, মাইনু, ওমরা চিং, যে ওমরা চিং সারা আসলে মনে করছে বাংলাদেশের সেরা গোলদাতা। সেই ওমরা চিংকে আমার মনে এই প্লেয়ারদেরকে, এক্সপেরিয়েন্স প্লেয়ারদেরকে নিয়ে যদি বাংলাদেশ টিমটাকে সাজানো হতো, আমার মনে হয় যে আরো বেস্ট অ্যান্ড বেস্ট হতো। তো আমি জানি যে যারা রানিং করছে
যারা 14, 15, 16 খেলছে ওরা রানিং প্লেয়ার, হয়তো এই চিন্তা করে রানিং প্লেয়ারদেরকে তারা ভবিষ্যৎ চিন্তা করে ভবিষ্যৎ চিন্তা করে যে রানিং প্লেয়ারদেরকে ওরা করেছে যে খেলার জন্য যে আমরা চ্যাম্পিয়ন। কিন্তু যাই হোক আজকে যদি আমরা অথবা ড্র আমি মনে করি ড্র চ্যাম্পিয়নও যদি হয়ে যায় তাহলে তো আমাদের জন্য অনেক সুখবর। তো দোয়া করছি, আশা করছি যেন ওরা চ্যাম্পিয়ন এবং আরো যেন ভালো করে, আর আমি চ্যাম্পিয়নও আশা করতে পারি এবং চ্যাম্পিয়নও আশা করছি, সবাই সেটা আশাও করছে। জি অবশ্যই। মিনুনা, আপনি খুব বেশি দিন হয়নি জাতীয় দল থেকে অবসর নিয়েছেন, তো সেই ক্ষেত্রে আসলে এখন পর্যন্ত আপনার সতীর্থ সাবিনা কিন্তু খেলছেন এখন পর্যন্ত, তো এই যে দলটাকে দেখেছেন আপনি কাছ থেকে, অনেককেই দেখেছেন বয়সভিত্তিক দলে খেলেছে, তাদের কাছ থেকে আপনার এক্সপেকটেশনটা কি থাকবে বা আপনার পরামর্শটা কি থাকবে? আমার পরামর্শটা এটাই থাকবে যে ওরা যে এজ গ্রুপে যেভাবে খেলছে ওরা কলম বেসিক্যালি ওভাবেই খেলতেছে, তো আমরা আসলে ওদের কাছে অনেকটা বেশি আশা করতেছি, যেহেতু এটা সিনিয়র লেভেলে খেলা, তো এটা এজ লেভেলের খেলা না। ওদেরকে ওই লেভেলে যাইতে হলে আমাদের ওই রকমের রেজাল্ট চাইতে হলে আমাদের কিছু টাইম দিতে হবে। এখনই যদি ওদের কাছ থেকে বেস্টটা চাই আমরা, এটা পাবো না, যে অ্যাজ এ সিনিয়র হইতে হবে। ওরা এজ গ্রুপে বেটার খেলতেছে, ওদের থেকে সিনিয়ররা কেউ নাই, বাট ওখানে সাবিনা একা আছে, তো সাবিনার উপর ভর করে এই টিমটা চলতেছে। আসলে তারও একটা গাইডেন্সের ব্যাপার আছে, যেহেতু সে সিনিয়র, যেহেতু সে একটা পজিশনে স্ট্রাইকারে খেলে, বাট আমার প্রতিটা পজিশনে যদি এরকম সিনিয়র প্লেয়ার থাকে, এক্সপিরিয়েন্স প্লেয়ার থাকে, সো আমরা ওদের তো স্বয়ংসম্পূর্ণ টিম ইন্ডিয়া, অবভিয়াসলি ইন্ডিয়া একটা স্বয়ংসম্পূর্ণ টিম, আর আমাদের তো এজ গ্রুপের টিম, তো আমাদের এখানে ওইটার ব্যাপারটা একটু কাজ করবে। তো আমি জানি ওদের যেটা আছে ওরা বেস্ট দিয়ে আজকে খেলবে, একটা খুব ফাইট খুব প্রতিদ্বন্দ্বিতামূলক একটা আমরা ম্যাচ দেখতে পাবো। পারভিন আপা, এই ক্ষেত্রে একটু জানতে চাই আসলে যে আমরা দেখছিলাম বাংলাদেশের সাম্প্রতিক সফলতাগুলো দেখছিলাম, যদি সাফের শুরুটা বলি, ভুটানের সাথে কম ব্যবধানে আসলে জেতা, সেটা কি একটু পিছিয়ে রেখেছে কিনা? নেপালের সাথে আবার আমরা হেরে যাই 3-0 গোলে, সেটাও কি একটু মানসিক ভাবে চাপে রাখবে কিনা? হ্যাঁ, না 3-0 গোলে আমরা যখন নেপালের আমি কথা বলবো, ভুটান সব সময় আমরা জিতে আসছি, ভুটানের সাথে কিন্তু এই রেজাল্টটা এক্সপেক্টেড ছিল না, আরেকটু ভালো। ভুটান টিম কিন্তু তেমন না, প্রতিবারই আমরা ভুটানের সঙ্গে জিতি, এটা সত্যি কথা। ভুটানকে নিয়ে আমার কখনো ছিল যে আমরা ওটা জিতবো, কিন্তু নেপালের সঙ্গে আমার যে কথাটা যে 3টা গোল আমরা যে খেলাম, ওটা হাফ টাইমের অর্ধেই কিন্তু 3টা গোল হয়ে গেছে। কিন্তু যখন ওই যে আমাদের গোলকিপারের কথা বলবো যে নুবনা, ও গোলকিপারের যে একটা আমি বলবো যে তার পজিশন একটু চেঞ্জ লেগলেন্সি ছিল, আর যে আমাদের মাসুরার হেডে যে আত্মঘাতী প্রথম গোলটা আমরা খাই, এই আত্মঘাতী গোলটা খাওয়ার পরে কিন্তু আমরা বাংলাদেশটা আমরা মেমোরিস্ট হয়ে যায়, যে প্রথমেই একটা গোল, তাও আবার আত্মঘাতী, একটু মানসিকভাবে আসলে নিজে হেরে যাওয়া আর কি, মানসিকভাবে। তো এই মানসিকভাবে হেরে যাওয়াটাই তাদের উপর একটা চাপ পড়ে যায়, যে এই চাপ পড়তে 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 আসলে ওই চাপিয়ে আর গোল খেতে হয় এরকম। আর যে সাবিনা যে মানে স্ট্রাইকার হিসেবে যে গোল যে ফিনিশিং করবে, সে কিন্তু আসলে ওইরকম বলও তার সুযোগ দেওয়া হয়নি, যে প্রতিপক্ষ নেপালের যে কঠিন ডিফেন্ডাররা, ওরা এত ডিফেন্ডার কঠিন পক্ষে, এবং তাদেরকে আমরা বলতে পারি যাদের হাইট, স্টেমিনার, তাদের যে এক্সপেরিয়েন্স, এগুলো আমার আসলে স্বীকার করতে হবে। তাদের সঙ্গে কিন্তু আমাদের বাংলাদেশ টিমের কিন্তু হাইটে বলেন, আপনারা দেখতে পাচ্ছেন মধ্যমাঠে কিছুতেই আসলে তফাৎ আছে। আমরা আবারও আলোচনায় ফিরবো, তার আগে একটু নেপালে যেতে চাই ফয়জুল ইসলামের কাছে। ফয়জুল, বাংলাদেশ দলের এই মুহূর্তে আসলে অবস্থানটা কেমন দেখছেন? আপনি তো অনেকদিন ধরেই তাদের সাথে আছেন, তাদের প্র্যাকটিসে উপস্থিত থাকছেন, তাদের ইন্টারভিউ নিচ্ছেন, তাদের মানসিক অবস্থা কি এই ম্যাচের আগে? বাবু, আমি শুরুতে প্রথমে এখন যে ম্যাচটি চলছে, প্রথম সেমিফাইনাল নেপাল বনাম শ্রীলঙ্কার মধ্যে, এটা একটু আপডেটটা দিয়ে আমি শুরু করতে চাচ্ছি। 1-0 গোলে স্বাগতিক নেপাল কিন্তু প্রথম সেমিফাইনাল ম্যাচে এগিয়ে আছে। এবার আমি আপনার প্রশ্নের উত্তর যেতে চাই বাংলাদেশ দলের অবস্থা নিয়ে। বাবু, আসলে প্রতিপক্ষ আসলে আজকে ভারত র্যাঙ্কিংয়ে বড় পার্থক্য, এছাড়া দক্ষিণ এশিয়ার যে কোনো খেলাতে কিন্তু ভারত অপ্রতিরোধ। তো সেই অর্থে বাংলাদেশ দল মাঝে 3 দিনের বিরতি পেয়েছে। তাদের দল, কোচিং স্টাফ বলেন বা খেলোয়াড়দের বলেন, সবার একটাই কথা, তারা তাদের সর্বোচ্চ, তাদের সামর্থ্য অনুযায়ী, তাদের বয়সের বিবেচনা একটা এখানে বড় পার্থক্য শুরু থেকে কিন্তু আছে। সেই অর্থ বলেন বা তাদের শারীরিক সক্ষমতা বলেন, তাদের কৌশল বলেন, তাদের সব ধরনের যে মানসিক অবস্থা বলেন, প্রস্তুতি দরকার, তারা কিন্তু সব দিক দিয়ে তাদের দাবি তারা তাদের সর্বোচ্চটা মাঠে
নামার চেষ্টা করবে এবং তারা সর্বোচ্চটা দিয়েই খেলবে। কারণ বাকিটা যেহেতু র্যাঙ্কিংয়ের একটা বড় পার্থক্য বাবু, আমি যেটা বলছিলাম যে 62তে কিন্তু ফিফা র্যাঙ্কিংয়ে নারীদের দলে 62তে কিন্তু ভারতের র্যাঙ্কিং আর বাংলাদেশ কিন্তু 125-এ। এখানে একটা বড় পার্থক্য কিন্তু বোঝা যায়। এছাড়া এই সাব চ্যাম্পিয়নশিপে বারবার যে রিপোর্টে কথাগুলো উঠে আসছে, সাব চ্যাম্পিয়নশিপে কিন্তু ভারত বরাবরই অপ্রতিরোধ। ভারত এ পর্যন্ত সাব চ্যাম্পিয়নশিপে 21টি ম্যাচ খেলেছে, 21টি ম্যাচে 20টিতে তারা জিতেছে। তবে বাংলাদেশের জন্য একটি আত্মবিশ্বাস হয়ে আসছে যে একটি ম্যাচে মাত্র ভারত ড্র করেছে, সেটাও কিন্তু সেই বাংলাদেশের কাছে তাদের ড্র করতে হয়েছে। তো এই সব কিছু মিলিয়ে বাংলাদেশ সম্ভাবনা দেখছে। বাংলাদেশ মানসিকভাবে অনেক, দলের মানসিক অবস্থা অনেক আত্মবিশ্বাসী। তারা সব কিছু মিলে তারা নেতিবাচক একটি ফলের জন্য কিন্তু মাঠে নামা তারা অপেক্ষায় আছে। বাবু ফয়জুল, আরেকটা বিষয় জানতে চাই যে আসলে দলের মধ্যে কোনো ইনজুরির সমস্যা আছে কিনা, বা কারো ফিটনেসে, বা যদি বলি যে যারা আসলে নেপালের সাথে হেরে যাওয়ার পরে কিছুটা তো মানসিক চাপ থাকারই কথা, সেটা কাটিয়ে ওঠার জন্য তারা কতটুকু কি করেছে, আর ইনজুরি কোনো সমস্যা আছে কিনা? ইনজুরির একটি সমস্যা ছিল। এর আগে ফরওয়ার্ড কৃষ্ণ রানী সরকার ইনজুরিতে ভুগেছেন, যার কারণে প্রথম ম্যাচ তিনি নামতেই পারেননি। দ্বিতীয় ম্যাচে তিনি কিছুটা সুস্থ এবং দোলাচলে ছিল, টিম ম্যানেজমেন্ট তাকে নিয়ে রিস্ক নেয়নি। তো এই ম্যাচের আগে, গতকালকে কথা হয়েছে, এই ম্যাচের আগে তাকে আশা করা যাচ্ছে যে সে এখন পুরোপুরি ফিট এবং এই ম্যাচে কোচ সেরা একাদশ নামানোর সুযোগই পাবে। এছাড়া আর কোনো ইনজুরিতে কেউ ছিল না বা নতুন করে কোনো ইনজুরির খবর নেই। আর মানসিক যে বিষয়টা বলছিলেন আপনি, টিমে কিন্তু বারবার কিন্তু টিম মিটিং হয়েছে, হোটেলে খেলার পরে টিম মিটিং হয়েছে এবং বারবার হচ্ছে, আজ সকালেও নাস্তার পরে হয়েছে। তো বারবার টিমকে উদ্বুদ্ধ করার জন্য টিম ম্যানেজমেন্ট কাজ করে যাচ্ছে। খেলোয়াড়দের সঙ্গে গতকাল আমরা কথা বলার সুযোগ পেয়েছিলাম। গতকাল কথা বলে আমরা যেটা বুঝেছি যে তারা বেশ আত্মবিশ্বাসী, তারা বাকি পেছনের কথাগুলো ভুলে, এবং ভারত যে অনেক শক্তিশালী প্রতিপক্ষ বা যেটাই হোক তারা ভুলে তারা তাদের স্পোর্টিং মাইন্ড নিয়ে তারা নামতে চায় যে আমরা খেলবো, মাঠে নামবো এবং আমাদের জেতাটাই আমাদের মূল লক্ষ্য থাকবে। এই উদ্দেশ্য নিয়ে তারা মাঠে নামবে এবং তাদের লক্ষ্য এখন ফাইনালে ওঠা। বাবু আর ফয়জুল, আরেকটা বিষয় যে আসলে একাদশে পরিবর্তনের কোনো সম্ভাবনা আছে কিনা, বড় কোনো পরিবর্তন, বা সেরা একাদশের কথা বলছিলেন আপনি, বড় কোনো পরিবর্তন আমরা দেখতে পাবো কিনা একাদশে? একাদশে বড় কোনো পরিবর্তন বলতেন ফরওয়ার্ড কৃষ্ণালী সরকারের ইনক্লুড হওয়ার বড় ধরনের একটা সম্ভাবনা রয়েছে। তো সেক্ষেত্রে ফরওয়ার্ড করতে শুরু করতে হবে। সেক্ষেত্রে গত ম্যাচে যেমন শুধু একাদশে সঞ্জিদা ছিল না, সঞ্জিদার বদলে বলা হয়তো বা কৃষ্ণালী সরকারের যুক্ত হওয়ার একটা সম্ভাবনা রয়েছে। এছাড়া ডিফেন্সে কিন্তু নেপালের বিপক্ষে 5 জন ডিফেন্ডার নিয়ে একাদশ শুরু করেছিলেন কোচ গোলাম রব্বানী। তো এই ম্যাচে আমরা যেটা ইঙ্গিত পেয়েছি যে যদি ভারত নেপালের শক্তিশালী টিম হলেও বলা যায় না, আক্রমণ ভাগকে শক্তিশালী করার জন্য ডিফেন্সে হয়তো বা 4 জন খেলোয়াড় একটা ইঙ্গিত কিন্তু আমরা পেয়েছি। তো সেই অর্থে কৃষ্ণালী সরকারের দিকটা যদি আমরা বিবেচনা করি, তাতে কিন্তু ন্যূনতম একটি পরিবর্তন হলেও কিন্তু আসছে। বাবু আর আপনার কাছে সবশেষ ছোট করে যদি জানতে চাই, আসলে আপনি তো ভারতের ম্যাচও দেখেছেন, গত গ্রুপ পর্বের 2টি ম্যাচ, এবং বাংলাদেশের ম্যাচও দেখেছেন, মাঠে বসে তাদের অনুশীলন দেখেছেন, তাদের সাথে কথা বলেছেন। এই ম্যাচে আপনার কি মনে হয় যে আসলে বাংলাদেশের কতটুকু সম্ভাবনা থাকবে? আমি আমার কথা না বলে আমি আসলে কোচ এবং খেলোয়াড়দের সবশেষ গতকাল যে কথা তাদের কথা দিয়ে বলি, তারা বলতে চাচ্ছেন যে এটা ফুটবল খেলা এবং এই মেয়েরা বয়সভিত্তিকে, কিন্তু আপনি জানেন যে বয়সভিত্তিক বাংলাদেশ অনেক নতুন গল্প করে লেখা তারা কিন্তু অভিজ্ঞতা তাদের আছে। তারা কিন্তু যে কোনো সময় অনেক ভালো কিন্তু নতুন, অর্থাৎ যেটা বলতে চাচ্ছি যে অনেক চমক বাংলাদেশ কিন্তু দেখানোর এর আগে কিন্তু মেয়েরাই দেখিয়েছে। এই বয়সভিত্তিক কিন্তু দলের মেয়েরাই কিন্তু এখন জাতীয় দলে তারা অন্তর্ভুক্ত হয়েছে। তো সেই ক্ষেত্রে বাংলাদেশ দলের আত্মবিশ্বাসটা অনেক বেশি মনে হয়েছে, যে আত্মবিশ্বাসটার কারণেই কিন্তু আশা করা যাচ্ছে যে হয়তো ভালো একটা ফল আসতে পারে। এবং ভারত দলে কিন্তু এর আগে যারা ভালো সিনিয়র প্লেয়াররা ছিলেন, তারাও কিন্তু এই টুর্নামেন্টে কিন্তু খুব একজন বেশি নেই। তাদের কিন্তু সিনিয়র প্লেয়ার আছেন মাত্র 2 জন। আমাদের টিমের মধ্যে আমাদের যেমন অধিনায়ক সাবিনা সর্বোচ্চ বয়স 24, তারপরে কিন্তু 19 বছর বয়স 2-3 জনের আছে, বাকি সব 17-16 এই ঘরে। তো এরকম ভারতেরও কিন্তু সিনিয়র প্লেয়ার আছে মাত্র 2 জন, বাকি বেশ কয়েকজন প্লেয়ার কিন্তু তারাও কিন্তু জুনিয়র প্লেয়ার আছে। তো সেক্ষেত্রে বাংলাদেশ দল গতকালই কোচ অধিনায়কের কথা ছিল একটা, আমরা জয়ের জন্য হয়তো একটা চমক থাকবে তারা প্রত্যাশা করছেন। বাবু ফয়জুল, আপনাকে ধন্যবাদ। আমরা শুনছিলাম আসলে চমক দেখার অপেক্ষায় আমরাও আছি, যে ভারতের বিপক্ষে নিশ্চয়ই কোনো একটা চমক দেখাবে আমাদের মেয়েরা। তো সেক্ষেত্রে আসলে বলতে চাই যে একাদশে পরিবর্তনের ব্যাপারটি আমরা শুনছিলাম আমাদের সহকর্মীর কাছ থেকে। পরিবর্তনটা আসলে কতটুকু জরুরি, আর কাকে কাকে সেখানে খেলালে আপনার মনে হয় যে ইন্ডিয়ার এগেইনস্টে অন্তত
একটা ভালো রেজাল্ট আসা সম্ভব? না, এইমাত্র যখন ভাইয়ের কানে আমি এইমাত্র শুনলাম, সেটা হলো যে ওরাও কিন্তু সিনিয়র কয়েকজন মিক্স করে এবং জুনিয়র পার্টটাও নিয়ে সিনিয়র কিন্তু রেখেছে 3-4 জন, আর জুনিয়রটাকে রেখেছে, যেটা এইমাত্র শুনলাম। কিন্তু আমাদের একমাত্র বাংলাদেশে কিন্তু সাবিনা, সাবিনের উপরে ডিপেন্ড বয়সের কথাও বলছিল, একমাত্র উনি হচ্ছেন সিনিয়র। তো আমি যেটা একটু আগেই বললাম যে আমাদের সিনিয়র কিছু প্লেয়ার ছিল, তাদেরকে যদি আমরা, এখনো তারা খেলছে রানিং প্লেয়ার, তাদেরকে যদি নিয়ে এসে তাদের ওই বাংলাদেশ টিমটার সঙ্গে যদি খেলা করো, তো আমার মনে হয় যে এটা কয়েকজন, বেশি না, কয়েকজনকে নিয়ে যদি আমরা এটা পজিশন অনুযায়ী যদি একজন করে অন্তত একটা করা যায়, এটা আমার মনে হয় খুব ভালো করতে বলে আমার মনে হয়। কিন্তু তারপরেও যারা ওনারা ভাবছেন যে অনেকদিন ফুটবল নিয়ে ওরা কাজ করছেন, ফুটবল ফেডারেশনে যারা আছেন, তারা হয়তো চিন্তা করছেন যে যেহেতু ওরা রানিং প্লেয়ার, যে বিদেশে খেলে আসছেন, অন্য এক্সপিরিয়েন্স, জাপান, কোরিয়া, অন্য মালয়েশিয়া এবং অন্য টিমের সঙ্গে তারা খেলে আছেন, তাদের তো অনেক এক্সপিরিয়েন্সটা কাজে লাগার জন্য মনে হয় এই জিনিসটা করা। তো দেখা যাক, আমরা 3:15 অপেক্ষা করবো, আমরা কোন চমক দেখা যায় কিনা শেষ পর্যন্ত। বিরুন, আপনার কাছে জানতে চাই যে আমরা শুনছিলাম তাদের আত্মবিশ্বাসের কথা, আসলে আপনিও তো ভারতের বিপক্ষে, যদি একদম খুব নিকটবর্তী কোনো এক্সপিরিয়েন্স আপনার কাছে জানতে চাই, যেহেতু মিরুন আপা আরো আগে খেলা ছেড়ে দিয়েছেন, সরি পারভিন আপা, মিরুন আপা, এই ক্ষেত্রে আপনি যদি বলেন যে সবশেষ আপনার যেটা অভিজ্ঞতা আছে, সেই তুলনায় আসলে ভারতের যে দলটা, খুব বেশি তফাৎ না, 3 বছর হয়েছে আপনি ছেড়েছেন, এখন পর্যন্ত ভারতের যদি শক্তিমত্তা বলি, বাংলাদেশের তুলনায় তাদেরকে কতটুকু এগিয়ে রাখবেন? র্যাঙ্কিং এ তারা অনেক এগিয়ে। অবভিয়াসলি আমি ভারতকে এগিয়ে রাখবো এই কারণে যে আমাদের যে টিমে যে প্লেয়ার সব জুনিয়র প্লেয়ার, তো সেক্ষেত্রে ভারতের যেহেতু এরকমের নাই, এত ডিফারেন্স নাই। দেখুন, আমরা তৌরাকে নিয়ে খেলতেছি, সেম আমি তৌরাকে বেস্টে খেলাই। সো আমি এখানে, আপনি ভারতের টিমে চিন্তা করেন, ভারতের টিমে যখন তৌরা খেলবে, ওদের সিলেকশনে কলম ওই টিমে আসবে না সে। সো এখানে আমাকে বুঝতে হবে যে আমাদের টিম সিলেকশনের তফাৎটা কীরকমের। তো আমাদের তো আত্মবিশ্বাস থাকবে অবশ্যই। একটা টুর্নামেন্ট যখন খেলি, যত আমি সিনিয়র প্লেয়ারদের সঙ্গে খেলি, তখন আত্মবিশ্বাস নিয়ে তো তারা খেলবে, মাঠে নামবে। সো এখানে আমাদের ওই আত্মবিশ্বাসটা, ওইটাই আমাদের, আমি মনে করি বড় সম্বল মনে করি আমরা। আমি যেহেতু আমি ছোটন স্যারের টিমে দীর্ঘদিন ওনার সাথে আমি কাজ করছি, তো উনি যখনই আমাদের মাঠে নামাতেন, উনি আমাদের মোরালি তখন আপ করে দিতেন। তো কোনো সময় আমরা গোল খেয়ে ফিসে আসি ফার্স্ট হাফে, আমি দ্বিতীয় অর্ধে আমরা একটা গোল খাইনি। জাস্ট আমাদের ওইখান থেকে যখন মাঠে যায় একটা সিচুয়েশনের পরে সবাই মানে ঘাবড়া যায়, কি হয়ে গেল, দেন ওটা মেকআপ করতে আমাদের অনেকটা সময় লাগে। আর বেসিক্যালি এরা সব জুনিয়র, ওদের মেকআপ করতে আরও বেশি সময় লাগে, যার কারণে আমি মনে করি আমি তো ইন্ডিয়াকে এগিয়ে রাখবো। তো তারপরও আমি চাইবো একটা ভালো টুর্নামেন্ট হোক আর আমরা এখানে জয় নিয়ে ফিরে আসি। সেক্ষেত্রে যদি বলি যে আমরা যেটা শুনছিলাম যে ভারতকে আপনি এগিয়ে রাখতে চাইছেন, কিন্তু বাংলাদেশের এমন কোন কোন প্লেয়ার, আপনি যদি এখন এই স্কোয়াডের কথা যদি বলি, কাকে আপনি কি প্লেয়ার হিসেবে ধরবেন এই ম্যাচে, তার কারণে আসলে আমাদের একটা ভালো ফলাফল আসতে পারে? হ্যাঁ, এখানে আমি স্বপ্নাকে আমি এগিয়ে রাখবো, সাবিনা যদি সেরকমের, ওর সঙ্গে আমি দীর্ঘদিন খেলছি, আমি যে মিডফিল্ডে খেলতাম, তো ওর সাথে আমার একটা ভালো মানে বোঝাপড়া ছিল। ও যদি ভালো স্কোরিংয়ের মতো বল পায়, অবশ্যই সে স্কোর করবে, ওর কাছ থেকে আমি স্কোর আশা করি। আমার তরফ থেকে আশা থাকবে যে স্বপ্না আর সাবিনার পাই থেকে আমি, অ্যাকচুয়ালি ওরা খেলবে স্ট্রাইকার, স্বপ্না হয়তো উইংয়ে খেলতে পারে। তো আমরা যেহেতু ফরওয়ার্ড যে প্লেয়ারগুলো খেলে, 2 উইং যারা খেলে, তাদের কাছ থেকে গোল আশা করতে পারি। আর এখানে কৃষ্ণা যেহেতু নামতেছে, কৃষ্ণও আছে, তো ও তো ফরওয়ার্ডে খেলবে, তো ওর কাছ থেকেও আশা করি, কারণ ওদের বোঝাপড়ার মাধ্যমে একটা ভালো একটা স্কোর পড়তে পারে। আর আমি ডিফেন্ডার যারা থাকবে তাদেরকে আমি বলতে পারি যে এরা যেহেতু ওরা ফিজিক্যালি অনেক স্ট্রং, আর আমাদের তো জুনিয়র প্লেয়ার, সো সেখানে আমি চাইবো না ঘাবড়ে সেভাবে খেলতে, যাতে আত্মবিশ্বাস নিয়ে খেলতে। ওরা বড়, তাতে হয়েছে কি, খেলার মাঠে ও প্লেয়ার, আমিও প্লেয়ার, ঠিক আছে। ওদের দেশের রিপ্রেজেন্ট করতেছে, আমি আমার দেশকে করতেছি। সো এখানে ছাড় দেওয়ার কোনো কিছু নাই, আমরা যুদ্ধ করবো, এটাই দেখতে পাবো আমরা অবশ্যই। আচ্ছা, আমরা পারভিন আপা আপনার কাছে ফেরত আসবো, তার আগে একটা বিরতি নিয়ে নিতে চাই। দর্শক সাথেই থাকুন ক্লেমন বিয়ন্ড দ্য গ্যালারির। আবারও স্বাগত জানাচ্ছি ক্লেমন বিয়ন্ড দ্য গ্যালারিতে। আপনাদের সাথে আছে আমি নিয়ামতুল্লাহ বাবু, এবং আমাদের সাথে 2 জন অতিথি উপস্থিত আছেন, সাবেক 2 নারী দলের ফুটবলার রেহানা পারভিন এবং মিরুনা। পারভিন আপা, আপনার কাছে যেটা জানতে চাচ্ছিলাম যে
একই জিনিস যদি বলি, আপনি যেহেতু কোচ হিসেবেও দায়িত্ব পালন করেছেন বাংলাদেশ নারী দলের এবং প্রথম মহিলা কোচ আমরা যদি বলি, তো সেক্ষেত্রে আসলে ফরমেশনটা কেমন আশা করছেন? আর যদি একই প্রশ্ন করি যে যেটা মিরন আপাকে বিরতির আগে করছিলাম, যে কোন সেক্টরে মানে কোন পার্টে আসলে কাকে আপনি কি প্লেয়ার হিসেবে মনে করেন এই ম্যাচে? এটা হলো যে আমাদের বাংলাদেশ, আমরা সাবিনা অবভিয়াসলি ভালো, এটা আমার সাবিনার সাথে স্বপ্ন আছে, ওর ভালো ইয়ে করছে, কিন্তু আমি মনে করছি ডিফেন্সটাকে হার্ড করা বেশি প্রয়োজন বলে মনে করি। আর আমি শুনেছি যেটা যে ওরা 4-4-2 করবে নাকি 5-3-2 করবে, এখনো ফরমেশনটা আমরা এখনো জানিনি। আপনার যে কথা বললেন আমি আপনার সাজেশনটা আসলে সাজেশন আমার মনে হয় সবচেয়ে বেস্ট আমরা যেটা করি সেটা হলো 4-4-2 হিসাবে খেললে আমার মনে হয় যে টিমের গতিটা ভালো হয়। কারণ আমার স্ট্রং, আমরা নেপালে খেলাটা দেখেছি যে নেপালের ডিফেন্স কিন্তু খুব স্ট্রং ছিল। তো আমরা কথা হলো আমরা গোল দিব, বাট গোল খাবো না, গোল দিব, এটাই হলো আমাদের কথা। কিন্তু আমরা যদি আগেই গোল খেয়ে বসি তাহলে আমাদের কিন্তু খেলার আমরা ডেমোরেস্ট হয়ে যাই। কিন্তু আসলে এটা আমি চাচ্ছি যে আমরা গোল খাবো না প্রথম, আর দ্বিতীয়ত গোল দিব, এই ধরনের থিঙ্কিংটা আছে। তারপরে ছোটন ভাই আর এক্সপিরিয়েন্সের কোচ, আরও অনেক আছেন, অনেক এক্সপিরিয়েন্স কোচ যারা আছেন, তারা তাদেরকে টিম মিটিং করছে, সবসময় তাদেরকে ব্রিফিং করছে যে কীভাবে তাদেরকে ইয়ে করা যায়। সবাই তো আশা করেন যে আমরা টিমটা আসলে জিতবো, বা টিমের গতিটা আমার কি। তো আমি আমার যেটা ধারণা, যেটা 4-4-2 যদি ওনারা খেলা করেন বা খেলছে, আমার মনে হয় যে এটা খারাপ হবে না, ভালো হবে। আর আমরা একেবারে যে সাবিনা আসলে গত ম্যাচে আমরা দেখেছি ও বল রিসিভ করারই সুযোগ পায়নি, মানে বল রিসিভ করারই সুযোগ পায়নি, সে শুটিং করবে কি করে? তাহলে এত ওরা স্ট্রং যে তাকে সাবিনাকে বল কিন্তু মানে রিসিভ করারই সুযোগ দেয়নি, যে ও রিসিভ করবে, চেকে রেখেছে। চেক না, ওরাও তো চেক রাখে, আমাদেরকেও চেক রাখতে হবে। এটা দুপুরে দেবে, আমাকে যে ছেড়ে দেবে তা না, ওদেরকে যে আমরা ছেড়ে দেবো সেটা কিন্তু না। আসলে এই মাপের এই ধাপের খেলাগুলো। আর আমি যেটা বলতে চাচ্ছি সেটা হলো যে আমাদের এক্সপেরিয়েন্স, মিরনা একটু আগে যে কথা বললো যে আমাদের ছোট মেয়েরা, হ্যাঁ, কিন্তু আমি কিন্তু এখনো ছোট মেয়ে বলবো না, কারণ ওদের এক্সপেরিয়েন্স অনেক ইন্টারন্যাশনাল গেমের মানে খেলা কিন্তু এক্সপিরিয়েন্স অনেক, হ্যাঁ, তো ছোট বলা যাবে না। আর আরেকটা আমি একটু আগে যেটা জানলাম সেটা কিন্তু যে প্লেয়াররা যে বলেছে যে ওদের ইন্ডিয়ার টিমেও কিন্তু জুনিয়র টিম আছে, সিনিয়র 2-1টা, তো দেখালো যে আমাদের লেভেল একই, হ্যাঁ, লেভেল আপনি 62 না আমাদের ইন্ডিয়ার র্যাঙ্কিং 62, ইন্ডিয়ার র্যাঙ্কিং কিন্তু 62 না। আমরা যেহেতু পরে শুরু করেছি, আমাদের ওই র্যাঙ্কিং 125 হতেই পারে, আমরা পরে। আর ইন্ডিয়ান তো অনেক আগে থেকে খেলে। আর নেপাল 108, আমরা র্যাঙ্কিং এর ব্যবস্থা জানি। র্যাঙ্কিং তো আমরা যেটা পরে শুরু করেছি, এই জন্য আমাদের 125 আর নেপাল 108, আর ওরা আগে থেকে খেলে, তাই র্যাঙ্কিংটা এরকম। তো র্যাঙ্কিং এর বিষয়টা না, বিষয়টা হলো খেলার বিষয়টা। আর আমরা অন্য সময় তো আমরা ইন্ডিয়াকে হারিয়েছি জুনিয়র টিম, আমরা নেপালকেও হারিয়েছি, তাই না? আমাদের আছে। তো ওই রকম ওরা যদি মনে করে যে আমরা তো ইন্ডিয়ার সঙ্গে জিতেছি, বড় না ছোট না, এরাও তো আমাদের মতো, এরা তো অনেক সিনিয়র টিম আসছে, তা তো না, ওরাও জুনিয়র করেছে, তো ওরাও জুনিয়রটা কি একদম মন সাহসে যদি তারা স্কোর করে খেলে, আমার মনে হয় যে টিম বেরিয়ে আসতেও পারে। বেরিয়ে আসার কোনো কিছু নেই। আপনি ক্রিকেটের কথা বলেন, তারা কি বাংলাদেশ টিম কি ইন্ডিয়াকে হারেনি? ক্রিকেট কি পাকিস্তানকে হারেনি? ক্রিকেট কি নিউজিল্যান্ডে হারেনি? এখানে ভয়ের কিছু নেই। আমি তো ভয় মনে করছি না, আমি সাহস মনে করছি। আর কোচটা যেটা বলতেছে, আর ওরা সবচেয়ে বেশি সাহসটা, একটা যে আমরা জিতবো, আমরা ভালো করছি, এই সাহসটা মিলেই যদি কাজ করতে, যে না এটা কোনো কিছু না করতে পারে, আমার মনে হয় যে আমরা রেজাল্ট বের হয়ে আসতে পারে, খেলে জিতেও আসতে পারে, ভয়ের কিছু নেই। মিরন আপা, আপনি বিরতির সময় আমরা কিছু কথা বলছিলাম, আসলে কোন কোন জায়গা আসলে এখন আপনার মনে হয় যে কিছুটা আসলে রিপেয়ার হওয়ার দরকার আছে বাংলাদেশ টিমে? আমি যেটা মনে করি সেটা হলো ওই মানে আমি যে টিমের এগেইনস্টে খেলবো, একটা কোচ ভালো জানে ওই টিমের স্ট্রং সাইড কোনটা, সেটা অনুযায়ী যদি আমার টিম ফরমেশন ওভাবে হয়, দেখা হলো আমার টিম ফরমেশন ওভাবে হচ্ছে, বাট আমার প্লেয়াররা খেলতে পারছে না, তখনই মাঠে ওই মুহূর্তে স্ট্র্যাটেজি চেঞ্জ করতে হয়। আর ওদেরও কিছু কি প্লেয়ার থাকে যারা স্কোরিং করে, যারা বলগুলা ওভাবে ডেলিভারি করে, যারা স্কোরিং হওয়ার মতো, তো ওই প্লেয়ারগুলো যদি তারা ফাইন্ড আউট করে তাদেরকে কিছু হলেও অফ করাইতে পারে অ্যাটাকিংগুলা, তাহলে মনে হয় ভালো করবে। আর আমার যেটা মনে হয় সেটা হচ্ছে, হ্যাঁ, রেহনাপো যেটা বললো সেটা আমাদের গোল আগে খাবো না, তো আমরা গোল কেন খাচ্ছি এটা তো আমাদের বুঝতে হবে যে আমাদের মেয়েরা ওরকমই প্রিপেয়ার্ড না। হ্যাঁ, তারা ইন্টারন্যাশনাল ম্যাচ খেলছে, কোন গ্রুপে খেলছে, এজ গ্রুপে খেলছে, তো মোর এক্সপিরিয়েন্স ওদের নাই যে বড় বড় ক্লাব, বাইরের বড় বড় ক্লাবের সঙ্গে, বড় বড় টিমের সঙ্গে, দেশের ন্যাশনাল টিমের সঙ্গে খেলাম, তারা খেলি নাই।
সো সেক্ষেত্রে আমি মনে করি না তাদের সিনিয়র লেভেলে মোর এক্সপিরিয়েন্স আছে। সো এটা জুনিয়র লেভেলে থাকতে পারে, বাট সিনিয়র লেভেলে নাই। তো এটা ওদের জন্য একটা আমি মনে করবো চ্যালেঞ্জ, যেহেতু ওরা জুনিয়র লেভেলে সবগুলোই পার্টিসিপেট করছে এবং ভালো রেজাল্ট করছে। ওরা জানান দিচ্ছে যে হ্যাঁ, যে বাংলাদেশ টিম একদিন রাজত্ব করবে। সো আমি দোয়া করি, আমি আশা করি ওরা ভালো করবে, আর এটাই আর কি থাকবে আমার দৃষ্টি থেকে, এটাই মনে হয়। রেহানা পারভিন, আপনার কাছে এই পর্যায়ে আসলে জানতে চাই যে আপনি যখন ফুটবলটা শুরু করেন, আপনারা প্রথম মহিলা দলে ছিলেন, নারী দলে ছিলেন বাংলাদেশের, তো সেই স্ট্রাগলিংটা আসলে কিভাবে করেছেন বা কতটুকু পর্যায়ে পার করে এই পর্যায়ে এসে নতুন দলগুলোকে দেখছেন, নতুন নতুন ফুটবলারকে দেখছেন আপনারা, এটা আসলে কতটুকু তৃপ্তি দেয় আপনাদেরকে? সত্যি কথা, আমরা যখন প্রথম আমরা মহিলা টিম কমলাপুর স্টেডিয়ামে হয় খেলা, তখন আমাদের মরহুম বাসু স্যার ছিলেন, ডানাপাড়া ছিলেন, তাদের নেতৃত্বে আরও অন্য ফেডারেশন কর্মকর্তা ছিলেন, তাদের নেতৃত্বে কিন্তু ফুটবলটা গঠন হয়। এদিকে কিন্তু অনেক ব্যানার টাঙিয়ে দেওয়া হয়, মেয়েরা হাফ প্যান্ট পরে খেলতে পারবে না, মেয়েদের ফুটবল বাংলাদেশে হবে না, অনেক কিছু। তো আমরা যখন ধানমন্ডিতে প্র্যাকটিস করছি বা অন্য অন্য জায়গায় প্র্যাকটিস করছি, তখন কিন্তু আমাদের ভিতরে ভয় আতঙ্ক যে এই রাস্তাঘাটে বোম মারছে না, এই করছে ওই করছে আমাদের। তারপরে আমাদেরকে যাই হোক স্কোর দিয়ে কমলাপুর স্টেডিয়ামে নিয়ে আসা হলো, ওরা ফেডারেশন যারা ছিলেন তারা আমাদের উৎসাহিত করলো, এবং তারপরে আমরা নিজেরাই যারা ছিলাম প্লেয়াররা, আমরা যে প্রথম শুরুটা তখন হচ্ছে না কি হবে, কোনো না মরলাম খেলার জন্য, অসুবিধা কি, দেশের জন্য না খেলতে গিয়ে যেন মরলাম, এটা কোনো না। আমরা এরকম মানে আমরা এরকম কথা বলতাম, আমরা নিজেরও আসলে আমি মনে করবো যে আমরা নিজেরও এক্সপেরিয়েন্স যে এতদিন পর আমাদের বাংলাদেশে ফুটবল হচ্ছে, আর এই ফুটবলটা শুরু করতে যাচ্ছি, আর এখানে যদি বাধা আসে আর বাধাটা যদি আমরা না করি, তো এটা তো বাধার মধ্যেই থেকে গেল, তো হবে না। তো এই জন্য আমরাও নিজেরাও খুব সাহস বলছে না আমরা খেলবো। তখন আমরা ডানাপাকে যেমন আপা আমরা কিন্তু খেলবো, কয় ডানাপাকে হ্যাঁ ডানাপাও তো অ্যাক্টিভনেস, হ্যাঁ আমি একটু ইন্টারাপ্ট করতে চাই, একটা ফোন আছে, আমরা একটু দর্শকের ফোনটা নিতে চাই। দর্শক, আপনার পরিচয় জানিয়ে প্রশ্ন অথবা মতামত জানান। হ্যাঁ, আমি মোহাম্মদ মারুফুল্লাহ বলছি। জি, আমি গাজীপুর থেকে বলছি। আমার প্রশ্নটা মহিলা দলের জন্য মহিলা ম্যানেজার রাখা যায় কিনা, মহিলা কোচ। আচ্ছা, আপনাকে ধন্যবাদ। সেটা আপা অলরেডি ছিলেন মহিলা দলের কোচ হিসেবে। আসলে এই পর্যায়ে জানতে চাই একদম ছোট করে যে এই পর্যায়ে যারা খেলছে কতটা আপনারা স্যাটিসফাইড তাদের খেলা নিয়ে? সেটা হলো যে শুরু করাটা আমরা শুরু করলাম, আর এই যে সাহস নিয়ে শুরু করাটা, প্রথমত আমি বলছি সাহস, একটু আগে আমি আপনাকে বললাম যে মাঠে নামবো আমার সাহস, ওকে আমি জিতবো, এটাই। কিন্তু ভীতু হয়ে প্লেয়াররা মাঠে খেলে না, সাহস নিয়ে খেলে, এটাই আমার কথা। আর দ্বিতীয় হচ্ছে যে আমরা সাহসটা করেছি বলে আজকে নারী ফুটবল খেলতে পেরেছে, এবং এত দূর কেন ওটা ভালো করছে, সেটা মাননীয় প্রধানমন্ত্রী বুঝতেই পারছেন যে মাননীয় প্রধানমন্ত্রী তাদেরকে কংগ্রেস করছে, তাদেরকে টাকাও দিচ্ছে। এটা আমরা কিন্তু অত ফ্যাসিলিটি পাইনি, কিন্তু আজকে যে ওই মেয়েরা পাচ্ছে, এটা কিন্তু আমার ভালো লাগছে যে মেয়েরাও তো পাচ্ছে, তাই না? খুব ভালো লাগছে আর কি। ধন্যবাদ রেহানা আপা। মিনুর আপা, আপনার কাছে একদম ছোট করে জানতে চাই, আপনি এখন প্রথম নারী কোচ যিনি কিনা আসলে একটা পুরুষ দলের কোচ হিসেবে দায়িত্ব পালন করছেন ঢাকা সিটি এফসি, তো সেই হিসাবে আপনার অভিজ্ঞতাটা কেমন এবং এই ম্যাচের আশাবাদটা আপনার কি থাকবে? একদম ছোট করে জানতে চাই, যেহেতু আমরা শেষ পর্যায়ে আছি। আমি বাংলাদেশের প্রথম পুরুষ প্রফেশনাল যেটা হ্যাঁ প্রফেশনাল ফুটবল লিগে মেয়ে কোচ, তো আমার টিমের জন্য আমার এটা আশা থাকবে যে আমার টিম বিপিএলে খেলবে আর আমার টিম ভালো করবে, আর এই সুবাদে আমি বিপিএলও যেন নারী খুশি হিসেবে নতুনভাবে পদার্পণ করতে পারি। আর যেটা আমার জন্য এই মেয়েদের জন্য যেটা থাকবে যে আমরা বাংলাদেশি যারা আছি, তো আমরা চাই যতটুকু পারি যেন ভালোভাবে আত্মবিশ্বাস দিয়ে কনফিডেন্টলি আমরা একটা ভালো রেজাল্ট বের করে আসতে পারি। ধন্যবাদ আপনাদের দুইজনকেই আমাদের স্টুডিওতে আসার জন্য। দর্শক, এই ছিল আজকের ক্লেমন বিয়ন্ড দ্য গ্যালারির আয়োজন। ধন্যবাদ সঙ্গে থাকার জন্য।